So today will be the last class. আজকে আমাদের দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজ এর লাস্ট ক্লাস হতে চলেছে। আমরা এবং আজকের ক্লাস আমরা পুরো কোয়েশ্চেন আনসার ডিল করে এই টপিকটাকে আজকে আমরা কমপ্লিট করব, দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজ। ওকে, সো আমরা যে দেখেছিলাম যে ইংরেজি একটা সাবজেক্ট হিসাবে কিভাবে উঠে আসলো, ইংরেজি একটা সাবজেক্ট হিসাবে কিভাবে উঠে আসলো সেটি কিন্তু আমরা দেখেছিলাম, এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আন্ডারলাইনও করে দিয়েছিলাম। তো এতক্ষণ পর্যন্ত যেটা ছিল যে তোমাদের তো পিটার ব্যারির বইটা রয়েছে, আমি কি করেছিলাম এতক্ষণ পর্যন্ত ওভারঅল আলোচনাটা করে দিয়েছিলাম, ওভারঅল অ্যানালিসিসটা হয়েছিল। এবার আমি একটু ডিটেল অ্যানালিসিসে যাব প্রত্যেকটা পয়েন্টের। দেখো, প্রথমত মনে রাখবে যে আমাদের সবার আগে দেখতে হবে who is wanting to join. So at first English was not an independent subject. ইংরেজি কিন্তু প্রথমে একটা সাবজেক্ট হিসেবে ছিল না, তাই না? ইংরেজি কিন্তু প্রথমে একটা সাবজেক্ট হিসেবে ছিল না। কি দেখতে পাচ্ছি, ডিউরিং দ্য আর্লি 19th সেঞ্চুরি। ওকে, ডিউরিং দ্য আর্লি 19th সেঞ্চুরি, আমরা এর আগের দিন এতদূর পর্যন্ত দেখেছিলাম, এগুলো সব দেখেছিলাম। আজকে আমরা কি দেখব, মানে ডিউরিং দ্য আর্লি এবং আমেরিকাতে, এবার আজকে আমরা পরের পার্টটা দেখবো কিভাবে আমেরিকাতে ইংলিশ স্টাডিটা একটা ডেভেলপ করছে। সো দেখো, ডিউরিং দ্য আর্লি 19th সেঞ্চুরি ইংলিশ ওয়াজ নট রিকগনাইজড অ্যাজ আ সেপারেট একাডেমিক ডিসিপ্লিন। হ্যাঁ, ওই 19th সেঞ্চুরি মানে 1810-20 ওদিকে আমেরিকান কলেজে কিন্তু ইংরেজি একটা সেপারেট সাবজেক্ট হিসেবে ছিল না। তোমাদের টপিকটাই তো দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজ, মানে ইংরেজি কিভাবে একটা সাবজেক্ট হিসেবে উঠে আসলো। তো দেখো দেখো ইনস্টেড হায়ার এডুকেশন ফোকাসড অন হিউম্যানিটিস। হায়ার এডুকেশন কোন দিকে ফোকাস করতে? হিউম্যানিটিসের দিকে, যেমন ল্যাটিন, গ্রিক, ক্লাসিক্যাল লিটারেচার, এগুলো। দিজ সাবজেক্টস আর কনসিডার্ড দ্য হাইয়েস্ট ফর্ম অফ এডুকেশন। এগুলোকে হাইয়েস্ট ফর্ম অফ এডুকেশন বলা হতো, বিকজ দে রিপ্রেজেন্টেড অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল এক্সেলেন্স। মানে সহজ কথা হচ্ছে, সেই টাইমে মেনলি ল্যাটিন, গ্রিক আর ক্লাসিক্যাল লিটারেচারটা ছিল। ইংলিশ লিটারেচার ওয়াজ রিগার্ডেড অ্যাজ লেস প্রেস্টিজিয়াস, তাই তো, লেস প্রেস্টিজিয়াস ছিল। আমি আজকে আগের ক্লাসটা একবার একটু রিক্যাপ করিয়ে দিতে চাই তোমাদের, আগের ক্লাসটা একটু রিক্যাপ করিয়ে দিতে চাই। প্রথমত আমরা আগের দিন কি দেখেছিলাম, যে মনে রাখবে ইংলিশ প্রথম দিকে একটা একাডেমিক সাবজেক্ট ছিল না, তাই তো। যে দেখো, মনে রাখবে, প্রথমত মনে রাখবে যে চার্চ অফ ইংল্যান্ডই সবকিছুকে ডমিনেট করতো। অক্সফোর্ড কেমব্রিজ কি করতো, মানে রিলিজিয়ান, তারপরে এই সমস্ত কিছু দেখে ভর্তি নিত, মনে রাখবে। এবং মেলদেরই শুধু পড়াশোনার অধিকার ছিল সেই টাইমে। ওকে, এবং মনে রাখবে যারা টিচার্স ছিল তারাও কিন্তু আনম্যারিড অ্যাংলিকান ক্লার্জিম্যান ছিলেন। সব কিছু বলে দিয়েছি লাস্ট ক্লাসে আমি। ওকে, কিভাবে আস্তে আস্তে হচ্ছে ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, প্রথম কি করছে, এই পরিবর্তনটা আনছে। ওকে, মনে রাখবে ইউসিএল কি করছে, রিগার্ডলেস অফ রিলিজিয়ান, রিলিজিয়ানের উপর নির্ভর করে ভর্তি নয়, যেমন অক্সফোর্ড কেমব্রিজ যা করছে। ওরা কি করছে, রিলিজিয়ানের বাইরে গিয়ে তারা ভর্তি নিচ্ছে। 1828 সালে প্রথম ইংলিশকে ইউনিভার্সিটি সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়, মনে রাখবে। এবং প্রথম 1829 সালে প্রথম ইংরেজির প্রফেসর নিযুক্ত করা হয় 1829 সালে। এই চ্যাপ্টারটার থেকে কিন্তু তোমাদের ইনফরমেটিভ কোয়েশ্চেন আসবে। ওকে, এবং দেখো, মনে রাখবে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন টু টিচ ইংলিশ লিটারেচার, প্রথম ইংরেজি সাহিত্য পড়ানো হয় কোন ইনস্টিটিউশনে? কিংস কলেজ লন্ডনে। কিংস কলেজ লন্ডনে প্রথম ইংরেজি সাহিত্যকে একজন একাডেমিক ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে পড়ানো হয় 1831 সালে। এগুলো সব বলেছিলাম, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। মনে রাখবে উইমেন ওয়ার এক্সক্লুডেড ফ্রম দ্য ইউনিভার্সিটিজ, মহিলাদের তো পড়াশোনায় মানে দে ওয়ার নট অ্যালাউড টু এন্টার দ্য ইউনিভার্সিটি, মহিলাদের ইউনিভার্সিটিতে কোনো সুযোগ ছিল না। এগুলো সব বলেছি লাস্ট ক্লাসে আমি। ওকে, সো এগুলো আমরা দেখেছি। মনে রাখবে এডিথ মরলে, ওকে, প্রথম মানে অ্যাপয়েন্টেড প্রফেসর অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিডিং ইউনিভার্সিটি ইন 1908, আমরা দেখছি এগুলো। ওকে, সো লুসি সেশনস বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক ওম্যান ইন আমেরিকা, যে একটা কলেজ ডিগ্রি নাই, লুসি সেশনস, এটা কিন্তু ভিভিআই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং এফডি মরিস, মনে রাখবে, প্রথম যিনি কিছু টেক্সট বুক সিলেক্ট করে দেন যে ইংরেজিতে সাহিত্যের জন্য এই টেক্সট পড়ানো হবে। ওকে, এগুলো সব বলে দিয়েছি তোমাদের আগের দিন আমি। ওকে, চার্টিস্ট মুভমেন্ট বলেছি। তো লাস্ট ক্লাসটা যেন অবশ্যই সবাই একবার আগে দেখবে, এই ক্লাসটা বোঝার আগে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি আইএ রিচার্ডস, তারপরে উইলিয়াম এমসন, এগুলো সব বলেছিলাম তো, যে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম,
ওকে, যে ক্লোজ রিডিং যেগুলোকে বলা হয়, প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম একটা বইয়ের নাম, যেটা আই.এ. রিচার্ডস লিখেছিল 1929 সালে। এরা কি বলছে যে সাহিত্যকে ব্যাখ্যা করার জন্য আমাদের রাইটারের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার নেই, আমরা একটা টেক্সটে যা দেখছি সেটাই পড়বো, ওটাকে বলা হতো নিউ ক্রিটিসিজম। কি বলা হতো? নিউ ক্রিটিসিজম। ওকে, এই থিওরিটা ডেভেলপ করেন হচ্ছে আই.এ. রিচার্ডস, উইলিয়াম এমসন আর এফ.আর. লিভিস। এফ.আর. হবে এটা, এফ.আর. ওকে, সো এগুলো সব দেখেছি অলরেডি আমরা। তো আমি ডিটেল অ্যানালিসিস শুরু করেছিলাম আগের দিন। ওকে, যে হায়ার এডুকেশন ইন ইংল্যান্ড বিফোর 19th সেঞ্চুরি কেমন ছিল। ওকে, এগুলো আগের দিন হয়েছিল তো। ওকে, so before the 1820s higher education in England was extremely restricted and controlled by the Church of England. হায়ার এডুকেশনকে কন্ট্রোল করতো চার্চ অফ ইংল্যান্ড, ওগুলোই ঘুরিয়ে আবার বলা হচ্ছে যে স্টুডেন্টদের মেল হতে হতো। ঠিক আছে, এগুলো সব বলছে। ওকে, আস্তে আস্তে দেখো যে ডিমান্ড অফ দ্য এডুকেশনাল রিফর্ম, কিভাবে আস্তে আস্তে এডুকেশনাল রিফর্ম হচ্ছে। ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন প্রথম বিয়ন্ড দ্য রিলিজিয়ানে গিয়ে ভর্তি নিচ্ছে। আমরা সব কিন্তু এগুলো ডিল করেছি। তো চলো আজকে আমরা নেক্সট জায়গা থেকে ডিল করব, যেটা হচ্ছে যে আমেরিকার পজিশনের কথা বলছে, যে যেটা আমরা দেখছিলাম। সো হাউ ডু ইউ সি দ্যাট, যে ইংলিশ ওয়াজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট। মনে রাখবে যে আর্লি 19 দিকেও ইংরেজি সাহিত্য কিন্তু আলাদা করে পড়ানো হতো না। ওকে, দ্য টিচিং মেথড, মনে রাখবে রিসাইটেশনস। দ্য ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং ওয়াজ কল্ড রিসাইটেশন। মনে রাখবে ট্র্যাডিশনাল মেথড কি ছিল? রিসাইটেশন। মনে রাখবে এটা কিভাবে কাজ করতো? স্টুডেন্টস আর গিভেন আ শর্ট প্যাসেজ ইন ল্যাটিন আর গ্রিক। স্টুডেন্টসদের ল্যাটিন বা গ্রিক ভাষায় একটা শর্ট প্যাসেজ দেওয়া হতো। ঠিক আছে, ওকে, দে হ্যাড টু ট্রান্সলেট ইট, দে হ্যাড টু ট্রান্সলেট ইট, তারা কি করতো? এটাকে ট্রান্সলেট করতো। ওকে, তারা কি করতো? এটাকে ট্রান্সলেট করতো, তারপর ডিফিকাল্ট গ্রামারগুলোকে এক্সপ্লেইন করতো, তারপর টিচারকে যা যা কোয়েশ্চেন করতো, টিচার সেটা টিচারের আনসার, কোয়েশ্চেনের আনসারগুলো দিত। ওকে, সো হোয়াট উই সি দ্যাট, যে দিস মেথড, মনে রাখবে এটা কি হতো, এই মেথডটা দেখো, দিস মেথড এমফাসাইজড মেমোরাইজেশন, গ্রামার, অ্যাকুরেসি, এগুলো মানে দেয়ার ওয়াজ নো ডিসকাশন অ্যাবাউট দ্য মিনিং, বিউটি অর কালচারাল ইম্পর্টেন্স অফ লিটারেচার। তার রিসাইটেশন পদ্ধতিটা কি? তাদেরকে একটা প্যাসেজ দেওয়া হতো, তার ট্রান্সলেট করতো, গ্রামারের দিকগুলো দেখতো। ওকে, এবং এগুলো করতো। ওকে, এবং টিচারের যে আনসার, কোয়েশ্চেনের আনসারগুলো কিন্তু দিয়ে দিত। ওকে, সো হোয়াট উই সি দ্যাট, এবার আসবো আমরা নো লেকচার্স অর সেমিনার্স। মডার্ন ইউনিভার্সিটিস ইনক্লুড লেকচার, টিউটোরিয়াল, সেমিনার, গ্রুপ ডিসকাশন, কিন্তু তখন তার এইসব ছিল না, যে এই সমস্ত তো ছিল না তখন। টিচিং অনলি কনসিস্টেড অফ, তখন টিচিং বলতে কি বোঝায়? ওই রিডিং ফ্রম ওয়ান টেক্সট বুক আর ডেইলি রিসাইটেশন। রিসাইটেশন মানে কি? টিচার কিছু প্যাসেজ দেবেন, সেটাকে গ্রামাটিক্যাল দিক থেকে, মানে কোনো মিনিং নয়, শুধু গ্রামাটিক্যাল দিকগুলো দেখবে এবং সেগুলোকে নিয়ে তারপরে যে ট্রান্সলেট করবে, এই জাস্ট মানে যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলতে কিছু ছিল না। ওকে, আচ্ছা, এবার তারপরে আসবো আমি। পিটার ব্যারি কি বলছে? দ্যাট গ্র্যাজুয়েট এডুকেশন ওয়াজ অলমোস্ট আননোন। In 1850, there was only 8 graduate students in the entire United States. পুরো আমেরিকা জুড়ে মাত্র 8 জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন সেই টাইমে। মনে রাখবে কিন্তু এটা, এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে এসিকিউ হিসেবে দেবে। দেখো, নো মেজর ইলেকটিভ সিস্টেম। স্টুডেন্টসরা কি সেই টাইমে একটা কোন একটা নির্দিষ্ট সাবজেক্টে কিন্তু স্পেশালাইজ করতে পারতো না। আজকে একটা স্টুডেন্টের কি রয়েছে? টুডে স্টুডেন্ট মে মেজর ইংলিশ, হিস্ট্রি, ইকোনমিক্স, এগুলোর উপরে মেজর করছে তো। সুতরাং দেখো, বাট সেই টাইমে দেখতে পাচ্ছি এভরি স্টুডেন্ট স্টাডিড দ্য সেম কারিকুলাম, প্রত্যেক স্টুডেন্টকে একই সিলেবাস পড়তে হতো, কোনো অপশনাল সাবজেক্ট ছিল না। বুঝতে পারলে? দ্য সিস্টেম অফ মেজর্স অ্যান্ড ইলেকটিভস ওয়াজ ইন্ট্রোডিউস ল্যাটার। আচ্ছা, মেজর সাবজেক্ট তারপর অপশনাল সাবজেক্ট, এগুলো পরবর্তীকালে কোন ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি। ওকে, হার্ভার্ড ইউনিভার্সিটি। তারপর দেখো পরবর্তীকালে আমরা কি দেখতে পাচ্ছি, এই হার্ভার্ড ইউনিভার্সিটি আর কর্নেল ইউনিভার্সিটি এটা কি করছে? লেকচার্স, রিটেন এক্সামিনেশন, এগুলোকে নিয়ে আসে। ওকে, এবং এগুলো তো আজকের যুগে খুব নর্মাল হয়ে গেছে, আমরা জানি। হাউএভার ডিউরিং দ্যাট টাইম
এই সময় মেনি টিচার্স কনসিডার দেম ডেঞ্জারাস ইনোভেশনস বিকজ দে ব্রোক ট্র্যাডিশনাল এডুকেশনাল প্র্যাকটিস। অনেক টিচার কিন্তু এটার বিরুদ্ধও করছে, কেন? কারণ এটা ট্র্যাডিশনাল এডুকেশনাল প্র্যাকটিসের বিয়ন্ডে যাচ্ছে। এবার ভালো করে বোঝো, মানে এই তো তখনকার টিচাররা যে এটার বিরুদ্ধে করেছে তা নয়, এখনো অনেক স্টুডেন্টসও বলে যে কে প্রথম পরীক্ষা আবিষ্কার করেছিল, তাই না? তো দেখো এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, এরা প্রথম কিন্তু লেকচার রিটেন এক্সামিনেশনকে আবিষ্কার করছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে তোমাদের, হোয়াট ইজ ফিলোলজি, কোয়েশ্চেনটা কিন্তু আসবে, হ্যাঁ মনে রাখবে। অ্যাজ ইংলিশ স্লোলি এন্টার দ্য কারিকুলাম, যেহেতু আস্তে আস্তে সিলেবাসের মধ্যে ইংরেজি আসছে, আমরা কি দেখতে পাচ্ছি যে ইট ফলোড দ্য জার্মান ফিলোলজিক্যাল মডেল। ফিলোলজি বলতে কি বোঝায় মনে রাখবে, ভাষাকে সাইন্টিফিক ওয়েতে পড়াকেই বলে ফিলোলজি। দ্য সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ফিল মানে ল্যাঙ্গুয়েজ, আর লজি মানে স্টাডি, ফিলোলজি দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। মানে কি ফিলোলজিতে কি দেখা হয়, গ্রামার, একটা শব্দের এটিমোলজি মানে কোথা থেকে আসছে, সেই শব্দের হিস্ট্রিটা কি, লিটারেরি ডিভাইসেসটা কি, সোর্সেস বা অফ ইমেজেস, এই ইমেজগুলো সোর্সেসগুলো কি, ক্লাসিফিকেশন অফ ফিগার্স অফ স্পিচ, কি কি ফিগার অফ স্পিচ রয়েছে। তাহলে ফিলোলজি ইজ মেনলি টকিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। দেখো লিটারেচার নিয়ে খুব কম ডিসকাশনই হচ্ছে, তাই না? তার মানে কি philology is actually the scientific study of language where students mainly focus on grammar, word origins, history of words, literary devices, sources of images, classifications of figures of speech. This is actually called philology. বুঝতে পারলে কথাটা? তাহলে কি সেই টাইমে দেখতে পাচ্ছি কোন স্টুডেন্ট এটা জিজ্ঞেস করবে না যে হোয়াট ডাজ দ্য পোয়েম মিন, এই কবিতাটার মানে কি, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না। রাদার কি জিজ্ঞেস করবে, কোথা থেকে শব্দটা আসলো, এর গ্রামাটিক্যাল ফর্মটা কি, রিটোরিক্যাল ফিগারটা কি, এটা। তাহলে হোয়াট ইজ ফিলোলজি পারবে তো তোমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এবার পিটার ব্যারি কি করছে, এই অ্যাপ্রোচটাকে ক্রিটিসাইজ করছে, কি বলছে, হি সেজ দ্যাট ইট মেড লিটারেচার বোরিং, লিটারেচারকে এটা বোরিং করে দেয়। অতিরিক্ত যদি কেউ ভাষা নিয়ে পড়ে থাকে তাহলে সাহিত্যের যে এসেন্স সেটা কিন্তু হারিয়ে যাবে। Instead of encouraging students to enjoy Shakespeare or Spencer, it forced them to analyze grammar endlessly. একজন শেক্সপিয়ারের বা স্পেন্সারের একটা টেক্সটকে যখন পড়ছে সেটাকে এনজয় করা বাদ দিয়ে কি বলা হচ্ছে যে গ্রামারকে ফোকাস করতে বলছে, ওকে, এই সমস্ত জিনিসগুলো। সুতরাং আমরা কি বলতে পারছি যে এই জিনিসটাকে, এই যে ফিলোলজিক্যাল মডেলটাকে মানে পিটার বেরি মজা করে কি বলছে, অ্যাভারশন থেরাপি, অ্যাভারশন থেরাপি, অ্যাভারশন থেরাপি মানে কি, অ্যাভারশন থেরাপি বলতে কি বোঝায়, যে ইট ইজ আ টাইপ অফ বিহেভিয়ার থেরাপি ডিজাইন টু মেক আ পেশেন্ট গিভ আপ অ্যান আনডিজায়ারেবল হ্যাবিট। ওকে, অ্যাভারশন থেরাপি বলা হয় মানে কি, মানে উদাসীনতা, ওকে, মানে যেটা তোমাকে আরো বেশি অপছন্দের একটা জিনিস যেটা, সেটাকে বলো অ্যাভারশন থেরাপি। তাহলে কি হচ্ছে যে অ্যাকচুয়ালি তাহলে অ্যাভারশন থেরাপিটা কে বলছেন, পিটার ব্যারি বলছেন যে অ্যাভারশন থেরাপি এটাকে, কোনটাকে, ফিলোলজিক্যাল মডেল। চলো নেক্সট, দ্য রিটোরিক্যাল অ্যাপ্রোচ। অ্যাট দ্য সেম টাইম আর একটা মেথড ডেভেলপ হলো, প্রথমটা তো ফিলোলজিক্যাল হলো, এটাকে বলা হচ্ছে রেটোরিক। রেটোরিকটা কি, স্টুডেন্টস স্টাডিড ফেমাস লিটারেরি প্যাসেজেস, প্রথমে বিখ্যাত লিটারেরি প্যাসেজগুলো পড়তো, দেন দে রিড অ্যালাউড, তারপরে এটাকে জোরে পড়তে হতো, মেমোরাইজড স্পিচেস মানে পপুলার লাইনগুলোকে মনে রাখতে হতো, উচ্চারণ প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতো, পাবলিক স্পিকিংকে প্র্যাকটিস করতো, মানে কিভাবে স্পিকিং করতে হয়, ওকে, মানে কি এটা কমিউনিকেশন। রেটরিক মানে কি, যে খুব ভালো যদি কথা বলতে হয় তোমাকে রিটোরিক্যাল ডিভাইস ইউজ করতে হবে, তোমাদের দেখবে সেকেন্ড সেমে ছিল। তাহলে কি রেটরিক বলতে কি বোঝায়, যেখানে একজন স্টুডেন্টকে স্পিকিং এর দিকে জোর দেওয়া হচ্ছে, প্রোনাউন্সিয়েশনের দিকে জোর দেওয়া হচ্ছে, মানে একটা টেক্সট পড়ছো সেখানকার মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি মনে রাখছো, তারপর তুমি তোমার বক্তব্য দেওয়ার সময় বলছো, এই মেথডটাকে বলা হয় রেটরিক। এবার দেখো, দিস রেটরিক্যাল অ্যাপ্রোচ ইভেনচুয়ালি প্রডিউস দ্য ফেমাস হার্ভার্ড কম্পোজিশন কোর্স। মানে
হার্ভার্ড কম্পোজিশন কোর্সের মধ্যে এই অ্যাপ্রোচটাকে রাখা হয়, স্টুডেন্টস রোট এসেজ ইন্সপায়ার্ড বাই গ্রেট অথার্স। এগুলো আমাদের আর দেখে লাভ নেই। দ্য জেনারেলিস্ট, এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখবে। এদের বিরুদ্ধে গিয়ে এরা বলল, কিছু লোক বলছেন যে সাহিত্য যখন পড়া হবে, ইংলিশ লিটারেচার, তখন তার ল্যাঙ্গুয়েজ নয়, তার ইমেজ, মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে যে বেসিক ইনফরমেশন, ওগুলো নিয়ে ডিল করার পরিবর্তে লিটারেচারের একটা বিউটি রয়েছে, সেটাকে আমাদের ডিল করতে হবে। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট লিটারেচার। তাদেরকে বলা হয় জেনারেলিস্ট। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, জেনারেলিস্ট বলতে কাদেরকে বোঝানো হয়? H.W. লংফেলো, চার্লস এলিয়ট নর্টন আর জেমস রাসেল লওয়েল। এই কোয়েশ্চেনটা মনে রাখবে কিন্তু। হু আর দ্য জেনারেলিস্ট? মনে রাখবে, জেনারেলিস্ট অ্যাকচুয়ালি ফোকাসড অন লিটারেরি অ্যাপ্রিসিয়েশন, বিউটি অ্যান্ড হিউম্যান ভ্যালুস রাদার দ্যান গ্রামার। তারা গ্রামারে ফোকাস করতো না, ওরা বলছে সাহিত্যকে বুঝতে হবে, তার বিউটিটা ফিল করতে হবে। ওকে, এবং সেটাকে নিয়েই বলছে বারবার কথা। জেনারেলিস্ট কারা? H.W. লংফেলো, চার্লস এলিয়ট নর্টন, জেমস রাসেল লওয়েল। এটা কিন্তু মনে রাখবে তোমরা, এটা কিন্তু মনে রাখবে। তাহলে কি এবার জেনারেলিস্ট যারা আর ফিলোলজিস্ট যারা, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। জেনারেলিস্টটা কি করে? সাহিত্যকে এনজয় করে, তারা আইডিয়াগুলোকে ডিসকাস করে, অ্যাপ্রিসিয়েট করে বিউটিকে। ফিলোলজিস্টটা কি করবে? গ্রামার পড়বে, ওই হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ওয়ার্ড, হোয়াট ইজ দ্য এটিমোলজিক্যাল হিস্ট্রি, ওকে, অ্যান্ড দে উইল অ্যাকচুয়ালি ডিসকাস দ্য সায়েন্টিফিক অ্যানালিসিস। বুঝতে পারছো? তো এটাকে বলে জেনারেলিস্ট অ্যান্ড ফিলোলজিস্ট। এই দুটো আইডিয়া কিন্তু আমাদের রাখতে হবে। সো জেনারেলিস্ট এবং ফিলোলজিস্টের আইডিয়া দুটো আশা করছি ক্লিয়ার হয়েছে। এই নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন তোমরা পাবে এখান থেকে। এবার আমরা আসবো MLA। MLA মানে কিন্তু এখানে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। ওকে, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। মনে রাখবে, দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড ইন 1883। যে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ফাউন্ডেডই হয় 1883 সালে। বুঝতে পারছো তো? এবার দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন হয় কিসের? ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের জন্য এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন হয়, MLA, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। ওকে, মনে রাখবে, রিসার্চ করতে গেলে আজকে কিন্তু MLAটা প্রয়োজন হয়। ওকে, তোমাদের কিন্তু অলরেডি সিলেবাসে এই MLA হ্যান্ডবুক 9th এডিশন রিসার্চ পেপারে তোমাদের রয়েছে। ওকে, এবং A to Z আমি তোমাদের করিয়ে দেবো, A to Z। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? ইয়াস, ইয়াস, হ্যাঁ, তোমাদের খুব একদমই অল্প ছিল, একাডেমিক রাইটিং হিসেবে ছিল, খুব অল্প ছিল। ফার্স্ট সেমিস্টারে ইউনিট 2-তে ছিল একাডেমিক রাইটিং, 6টা চ্যাপ্টার ছিল। ওকে, যে ইন্ট্রোডাকশন টু দ্য রাইটিং অফ একাডেমিক রাইটিং, ওকে, ইন্ট্রোডাকশন টু দ্য একাডেমিক রাইটিং, এই সমস্ত চ্যাপ্টার্স গুলো ছিল, মানে খুব অল্প ছিল। কিন্তু তোমাদের এবার খুব বড় করে রয়েছে। MLA হ্যান্ডবুক 9 এডিশনটা 459 পাতার, ঠিক আছে, মোটামুটি। আর ওই আরেকটা বই আছে যেটা রিসার্চের, সেটাও 300 পাতা, মোটামুটি শুধু রিসার্চ পেপারে 700 পাতা, একটা দুটো টেক্সট মিলিয়ে। ওটা কিন্তু বেশ চাপের হবে, আমি তোমাদের ওটা পুরো করিয়ে দেবো। আমি এই থিওরিটা একটু কমপ্লিট করিয়ে দিই আজকে, হলে আমাদের শুধু আর একটা থিওরি বাকি থাকবে। দেখো, তোমাদের যে সেকেন্ড পেপার যেটা রয়েছে লিটারি ক্রিটিসিজমের ইউনিট 3, ওখানে 4টে থিওরি রয়েছে। কি কি? দেখো, দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজ, 2 নম্বর কি পোস্ট কলোনিয়াল, 3 নম্বর কি স্ট্রাকচারালিজম, আর 4 নম্বর কি সাইকো অ্যানালিটিক। আমি পোস্ট কলোনিয়াল শেষ করেছি, স্ট্রাকচারালিজম শেষ করেছি, আজকে হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজ শেষ। পরের দিন আমি সাইকো অ্যানালিটিকটা কমপ্লিট করব। এই 4টে টপিক থেকে 2 মার্কসের 10টা লিখতে হবে কিন্তু, বুঝতে পারলে? 10টা লিখতে হবে, কত? 2 মার্কসের 20 নাম্বার থাকছে, বুঝতে পারছো কথাটা? সুতরাং খুব ভালো করে সিরিয়াসলি পড়তে হবে কিন্তু। আর একটা টপিক পড়ালে এটা তোমাদের কমপ্লিট। সাইকো অ্যানালিটিক থিওরি খুব ইন্টারেস্টিং একটা থিওরি। তোমাদের তাই হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজটা কি বলতো? এটা হচ্ছে ইনফরমেটিভ, ইনফরমেশনগুলো মনে রাখতে পারলেই হবে। কিন্তু সাইকো অ্যানালিটিক হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল, পোস্ট কলোনিয়াল হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল, স্ট্রাকচারালিজমও কনসেপচুয়াল। ওকে, সেই জন্য দেখবে এই টেক্সটটা পড়তে একটু কিছুটা হলেও হয়তো বোরিং লাগতে পারে।
আচ্ছা, আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্যাট্রিয়টিক ফিলিংস ইনক্রিজড। আমেরিকান লিটারেচার ইনস্টেড অফ ডিপেন্ডিং অনলি অন ব্রিটিশ লিটারেচার, কি দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্রিটিশ লিটারেচারে ডিপেন্ড থাকছে না আমেরিকান লিটারেচার, তারা কি করছে ওয়াল্ট হুইটম্যান, হারম্যান মেলভাইল, মার্ক টয়েন, এমিলি ডিকিনসন এদের নিয়ে পড়াশোনা করছে, এটা কিন্তু খুব পপুলার আমেরিকান রাইটার্স। আমেরিকান লিটারেচার বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট একাডেমিক ফিল্ড। ওকে, আমেরিকান লিটারেচার একটা আলাদা করে একাডেমিক ফিল্ড হিসেবে তৈরি হলো। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে, হু আর দ্য নিউ ক্রিটিক্স। নিউ ক্রিটিক্স কারা, একটা জিনিস শিখিয়ে দিই, ভালো করে শিখে রাখো। নিউ ক্রিটিক্স বলতে কি শিখিয়ে দিই, ভালো করে শোনো। কিছু রাইটার্স বলছেন আমরা আমরা একটা টেক্সট যখন পড়ছি, ভালো করে বোঝো, ধরো তোমাকে একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা দিলাম, এবার একটা আননোন কবিতায় দিলাম, তুমি হয়তো সেই কবিতাটা কোনোদিন পড়োনি, কিন্তু এই কবিতাটা তুমি যখনই ব্যাখ্যা করতে যাবে, তো তুমি যখনই দেখবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, সঙ্গে সঙ্গে ইউ উইল অ্যাকচুয়ালি অ্যানালাইজ দ্য পোয়েম বাই লুকিং আউট দ্য নেচার, বাই লুকিং আউট দ্য ন্যাচারাল থিমস, তাই তো? দ্য রোমান্টিক রিলেশনশিপ উইথ দ্য হিউম্যান অ্যান্ড দ্য নেচার, দ্য প্যান্থিস্টিক ফিলোসফি অফ গড, ইউ উইল লুক আউট দোজ পয়েন্টস। বাট রিমেম্বার, তাহলে কি, ধরো শেক্সপিয়ারের একটা টেক্সট দিচ্ছি, তুমি আগে থেকে বুঝতে পারছো যে কি নিয়ে হতে পারে। তো আইএ রিচার্ডস কি করছে জানো তো, উনি কি করছেন, ওনার স্টুডেন্টসদের খুব পপুলার রাইটারদের কিছু কবিতা দিচ্ছে, দিয়ে বলছে আচ্ছা এবার ব্যাখ্যা করো তো, কিন্তু নামটা বলছেন এই কবিতাটা কার, দিয়ে কি হচ্ছে, ওর পজিটিভ নেগেটিভ দিকও বার করছে স্টুডেন্টসরা। মনে রাখবে, এই আইএ রিচার্ডস কি বলছে, এই টেক্সটের যে কোনো টেক্সটের আমরা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার নেই, রাইটার্স ব্যাকগ্রাউন্ডে যাব না, উই ডোন্ট নিড টু গো বিয়ন্ড দ্য বিয়ন্ড দ্য টেক্সট, উই উইল নট গো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইটার, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা সেগুলো যাবোই না। একটা টেক্সটের মধ্যে কি আছে সেটাকে আমরা দেখব, টেক্সটের মধ্যে যে ইমেজ, ল্যাঙ্গুয়েজ যা যা আছে, রিটোরিক্যাল ডিভাইস, ওখান থেকে আমরা মিনিং তৈরি করব। তাহলে কি, টেক্সটে যা আছে তাই পড়বো। মনে রাখবে, এই টেক্সটে যা আছে সেটাই পড়বো, এটাকে বলা হয় এক্সপ্লিকেশন দি টেক্সটি, এক্সপ্লিকেশন দি টেক্সটি, মানে কি, টেক্সটে যা আছে তাই পড়বো, অন দ্য পেজ। তার মানে কি, এটাকে বলা হয় আবার ক্লোজ রিডিং। কি বলে, ক্লোজ রিডিং বলে। ওকে, মানে তারা রাইটারের ব্যাকগ্রাউন্ডে যাবেই না, সে রাইটার কটা বিয়ে করেছিল, রাইটারের বাবা কে ছিল, রাইটারের জীবনে কি কি প্রবলেম হয়েছে, দে উইল নট ফোকাস অ্যাট অল। তারা ক্লোজ রিডিং করবে, বাট অনলি ফর টেক্সটটাকে দেখবে, এক্সপ্লিকেশন দি টেক্সট। ওকে, সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে এই এদেরকে বলা হয় যারা রাইটারের ব্যাকগ্রাউন্ডকে রিজেক্ট করে থাকে, যারা শুধুমাত্র টেক্সটের উপর নির্ভর করে থাকে, এদেরকে বলা হয়, এই থিওরিটাকে বলা হয় নিউ ক্রিটিসিজম। কি বলে, নিউ ক্রিটিসিজম। ওকে, মনে রাখবে। সো দেখো এখানে কি করছে, একজন স্ট্রাকচার, সিম্বল, ইমেজারি, আইরনি, কি কি অ্যাম্বিগুইটি বা প্রবলেম রয়েছে টেক্সটের মধ্যে সব বার করবে। ওকে, এবার আসছে আমরা, Cambridge University established English studies in 1911, much later than Oxford. আমাদের এগুলো দরকার নেই। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আইএ রিচার্ডস হচ্ছে যে কনসিডার করা হয় যে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমের ফাউন্ডার, উনি প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম নামক একটা বই লিখছেন, বইটা লিখছেন হচ্ছে 1929 সালে, সালে আইএ রিচার্ডস। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর একটা বই রয়েছে 1924 সালে, প্র্যাকটিক্যাল অফ লিটারেরি ক্রিটিসিজম বলে কিছু একটা হবে, ঠিক আছে, এক্স্যাক্টলি আমার মাথায় আসছে না এখন। সো দেখো, তাহলে আইএ রিচার্ডস ওয়াজ আ ফাউন্ডার অফ নিউ ক্রিটিসিজম বা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, ঠিক আছে। আচ্ছা, এই যে আইএ রিচার্ডস ইন্ট্রোডিউসড আ রেভলিউশনারি আইডিয়া, কি আইডিয়া, এই যে নিউ ক্রিটিসিজমের আইডিয়াটা, যেটা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম বলা হচ্ছে, স্টুডেন্ট শুড স্টাডি দ্য টেক্সট অনলি, শুধু টেক্সটকে পড়তে হবে, অথারের বায়োগ্রাফি নয়, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও নয়, এবং নট দ্য পলিটিক্যাল ইভেন্ট। সো দ্য স্টুডেন্টস উইল অনলি ফোকাস অন দ্য words, images, symbols, tone, structure, not the biography of the writer, not the historical background, not even the political events. ওকে, সুতরাং প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম আমরা কি দেখতে পাচ্ছি, আই রিচার্ডস এই আইডিয়াটা দিচ্ছেন, প্র্যাকটিক্যাল ক্রিটিসিজমকে বলা হয় নিউ ক্রিটিসিজম। ওকে, so now
এটাকে বললাম ক্লোজ রিডিংও বলা হয়, যা যা ডিসকাস করলাম সবই পেয়েছো আশা করছি। আচ্ছা বলে রাখি, নিউ ক্রিটিসিজমের আরেকজন থিওরিস্ট রয়েছেন নিউ ক্রিটিক, উইলিয়াম এমসন। কি নাম? উইলিয়াম এমসন। উইলিয়াম এমসন একটা খুব পপুলার বই লিখছেন, বইটার নাম হচ্ছে 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি, রিমেম্বার ইট। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দিস? দ্যাট পোয়েট্রি অফেন কন্টেন্স মাল্টিপল মিনিংস। পোয়েট্রির মধ্যে মাল্টিপল মিনিং থাকে, ঠিক আছে? ওকে, পোয়েট্রির মধ্যে মাল্টিপল মিনিং থাকে, একটা পোয়েট্রির মধ্যে সেভারাল ইন্টারপ্রিটেশন হতে পারে। ওকে, মানে এফ আর লিভেস, যেমন উইলিয়াম এমসন, এফ আর লিভিস, তারপর হচ্ছে আই এ রিচার্ডস, টি এস এলিয়ট, এটা সবাই কিন্তু নিউ ক্রিটিক। হ্যাঁ, এফ আর লিভিস কি বলছে, চারজনের নাম বলে দিচ্ছি, চারজন নিউ ক্রিটিক। কি বললাম? আই এ রিচার্ডস, উইলিয়াম এমসন, তারপরে এফ আর লিভিস, আর টি এস এলিয়ট। এফ আর লিভিস কি বলছে, যে পোয়েট্রিকে ম্যাথামেটিক্সের সিরিয়াসনেসের সঙ্গে তুলনা করছে। টি এস এলিয়ট যোগ করে এটাকে বলছেন দ্য লেমন স্কুইজার স্কুল অফ ক্রিটিসিজম। মানে কি, ক্রিটিক্স স্কুইজড এভরি পসিবল মিনিং ফ্রম আ পোয়েম। ওকে, সেই কোটেশনটা এলিয়ট বলছে, আমাদের এখানে বেশি চিন্তা করে লাভ নেই। ঠিক পোয়েটসরা ঠিক যেমনভাবে আমরা লেবু থেকে রস নিই, ঠিক তেমনভাবেই মানে কবিরা কি করে, ঠিক সেভাবে একটা মিনিংটা বার করে থাকে, ঠিক আছে, কবিতা থেকে। আমাদের দরকার নেই এখানে আর। উম, আচ্ছা, উম, উম, আচ্ছা, এই যে পিটার ব্যারি পয়েন্টস আউট সেভারাল উইকনেস অফ লেভিসের কিছু এফআর লেভিসের কিছু উইকনেস বার করছে। সেটা কি কি? যেমন এই যে টু মেনি কোটেশনস ইউজ করছে লেভিস, মোরাল ক্রিটিসিজম, লেভিস বিলিভ লিটারেচার শুড টিচ মোরালিটি, হি জাস্ট বুকস মেনলি বাই দ্য মোরাল সিরিয়াসনেস। এফআর লেভিস শুধুমাত্র মোরাল সিরিয়াসনেসই দেখছে, ল্যাক অফ থিওরি সেটা রয়েছে। এগুলো আমাদের দেখে লাভ নেই। ওকে, নাও মনে রাখবে, এবার আমাদের বার্থ অফ লিটারেরি থিওরি। ফ্রম দ্য 1960 অনওয়ার্ড, 1960 সালের পরে লিটারেরি থিওরি অ্যাটেম্পটেড টু রিকানেক্ট লিটারেচার উইথ ফিল্ডস ফ্রম হুইচ ইট হ্যাড বিকাম সেপারেটেড। মানে এবার লিটারেচার কিন্তু প্রত্যেকটা ফিল্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। লিঙ্গুইস্টিক্সের সঙ্গে কানেক্ট হলো লিটারেচার, যেটাকে আমরা বলছি স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম। হিস্ট্রির সঙ্গে কানেক্ট হলো, এবং কি থিওরি তৈরি হলো? মার্কসিজম, নিউ হিস্ট্রিসিজম। ফিলোসফির সঙ্গে কানেক্ট হলো, যেটাকে বলি ফেনোমেনোলজি, ডিকনস্ট্রাকশন বা সাইকোঅ্যানালিসিস। দাস থিওরি চ্যালেঞ্জ দ্য ন্যারো ক্লোজ রিডিং অ্যাপ্রোচ, যে পড়াশোনা ক্লোজ রিডিংকে চ্যালেঞ্জ করে লিটারেরি স্টাডিজকে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড করলো। মানে কি, এবার থিওরিকে তুমি, মানে দেখো আমরা ইংরেজি সাহিত্যের মধ্যে থিওরি পড়ছি তো, এবার যখন আমরা মার্কসিজম পড়ছি, তার মানে কি, হিস্ট্রি পড়তে হচ্ছে আমাদের। ওকে, সেই একটা কালচারকে পড়তে হচ্ছে, ক্লাস ডিভিশন পড়তে হচ্ছে, সবকিছু কিন্তু আমরা পড়ছি। তার মানে কি, আমাদের মধ্যে এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের। ওকে, দেখো তারপরে আমি এগুলো সব লিখে দিয়েছি, যা যা পড়িয়েছি। ওকে, সো আশা করছি আমাদের এখানেই কমপ্লিট হলো ডিটেল অ্যানালিসিস অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ স্টাডিজ, যেটা পিটার ব্যারির বই থেকে তোমাদের রয়েছে। ওই বইটার থেকে ডিটেল অ্যানালিসিস আমি করিয়ে দিলাম, ঠিক আছে? এবার তোমরা বাড়িতে একবার পিটার ব্যারির বইটা একবার পড়ে নেবে, দেখবে পুরো ক্লিয়ার হয়ে গেছে। যা যা পড়িয়েছি এটাই রয়েছে। এবার আমি যদি টেক্সটটা লাইন বাই লাইন পড়াতে শুরু করি, তাহলে সিলেবাসটা কখনোই সম্ভব নয় শেষ করা। সুতরাং আমি ডিটেল অ্যানালিসিস করে দিলাম প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, সাথে আমি কোয়েশ্চেন আনসারও দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা বেটার হয় যদি একবার তোমরা পিটার ব্যারিটা পড়ে নাও লাইন বাই লাইন। ওকে, তোমরা অবশ্যই এই সেমিস্টারে লিটারেরি থিওরি বাই পিটার ব্যারি এই বইটা কিনে নেবে। চলো এবার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখবো। দেখো, হোয়াই ওয়াজ ইংলিশ নট কনসিডার্ড অ্যান একাডেমিক, একটু ওয়েট করো তো 1 মিনিট তোমরা কাইন্ডলি।
হ্যাঁ, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা, হোয়াই ওয়াজ ইংলিশ নট কনসিডার্ড অ্যান একাডেমিক সাবজেক্ট বিফোর দ্য 19th সেঞ্চুরি? কেন ইংলিশ একাডেমিক সাবজেক্ট ছিল না 19th সেঞ্চুরির আগে? কারণ কি, দেখো ইউনিভার্সিটিস রিগার্ডেড গ্রিক, ল্যাটিন এবং থিওলজি, ম্যাথামেটিক্স এগুলোকে সিরিয়াস সাবজেক্ট মনে করতো। তাই ইংলিশকে অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ অফ এভরিডে লাইফ মনে করতো। ওকে, সুতরাং এবং সেই টাইমে গ্রিক, ল্যাটিন রয়েছে, সুতরাং ইংরেজিকে একাডেমিক সাবজেক্ট হিসেবে ধরা হতো না। হোয়াই ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইন 1826 এ টার্নিং পয়েন্ট? কেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন একটা টার্নিং পয়েন্ট? কারণ এরা কি করেছিল বলতো, যে অক্সফোর্ড আর কেমব্রিজের যে একচেটিয়া যে থিওরি, যে মানে এই যে রিলিজিয়ান দেখে ভর্তি নেওয়া, ঠিক আছে, এটার বিরুদ্ধে গিয়ে তারা কি করলো, রিগার্ডলেস অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, মানে রিলিজিয়ানের বিয়ন্ডে গিয়ে তারা ভর্তি নেওয়া শুরু করলো, এবং তারা ইংলিশকে অ্যাজ আ ইউনিভার্সিটি সাবজেক্ট হিসেবে গড়ে তুললো 1828 সালে। ওকে, এবং এটাই কিন্তু মার্কিং দ্য বিগিনিং অফ ইংলিশ স্টাডিজ অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। 3 নম্বর কোয়েশ্চেন, হু ওয়াজ এফ.ডি. মরিস? এফ.ডি. মরিসকে প্রথম যিনি প্রেসক্রাইব টেক্সট, প্রথম যিনি ইংরেজি সাহিত্যের উপরে টেক্সট প্রেসক্রাইব করেন, তার নাম কিন্তু এফ.ডি. মরিস। দেখো, এফ.ডি. মরিস ওয়াজ প্রফেসর অফ ইংলিশ at King's College London from 1840. He introduced prescribed text into English studies. Clear? তবে দেখো, হোয়াই ডিজ মরিস বিলিভ ইংলিশ লিটারেচার ওয়াজ ইম্পর্টেন্ট? কেন উনি বিলিভ করলেন যে ইংরেজি সাহিত্য ইম্পর্টেন্ট? মরিস বিলিভড ইংলিশ লিটারেচার কানেক্টেড রিডার্স উইথ ইউনিভার্সাল ভ্যালুস অ্যান্ড এন্ডিউরিং ভ্যালুস। ইংরেজি সাহিত্য একটা ইউনিভার্সালি আমাদের সঙ্গে আমাদেরকে কানেক্ট করতে পারে। ওকে, আমাদের মধ্যে মোরাল ক্যারেক্টার, আমাদের নীতিবোধ বাড়িয়ে দেবে, প্যাট্রিয়টিজম, দেশভক্তি বাড়িয়ে দেবে, এটাই মনে করতো মরিস। পিটার ব্যারি কেন মনে করছেন ইংরেজি সাহিত্য অ্যাজ এ সাবস্টিটিউট ফর রিলিজিয়ন, রিলিজিয়নের সাবস্টিটিউট হিসেবে ইউজ হচ্ছে? দেখতে পাচ্ছ, এই যে চার্টিস্ট মুভমেন্ট বলতে কি বোঝায়, এগুলো পারবে আশা করছি, যে একটা পলিটিক্যাল ক্যাম্পেইন ছিল যে ওয়ার্কিং ক্লাস মেনদের জন্য ভোটাধিকার। ওকে, এগুলো তোমরা পড়ে নেবে, লাস্ট ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি এ টু জেড। ওকে, দেখো এইভাবে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। ওকে, এই যে রিসাইটেশন বলতে কি বোঝায়, ফিলোলজি বলতে কি বোঝায়, ওকে, এই যে রিটোরিক্যাল অ্যাপ্রোচটা কি, জেনারেলিস্ট কারা, এমএলএটা কি, ওকে, তারপরে দেখো প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম কি, আই রিচার্ডস কে ছিলেন, 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি বইটা কি এবং এর মেন আইডিয়া কি ছিল, ওকে, তারপর লেমন স্কুইজের স্কুল বলতে কি বোঝায়, এলিয়ট বিলিভড এমসন্স ক্লোজ রিডিং extracted excessive meanings from literary text, squeezing every possible interpretation from them like juice from a lemon. একটা লেবু থেকে যেমন রসটা পুরো বার করে নেওয়া হয়, ঠিক তেমনভাবে একটা টেক্সট থেকে এভরি মিনিং বার করে নেওয়া হচ্ছে। ওকে, এই যে এমসনের যে ক্লোজ রিডিং আইডিয়া থেকে, ঠিক আছে, মানে এমসনের যে ক্লোজ রিডিং আইডিয়াটা রয়েছে, যার মাধ্যমে একটা টেক্সটকে পুরো পেজে যা রয়েছে এ টু জেড আমরা মিনিংটা বার করবো, সেটাই দেখতে পাচ্ছি। এলিয়ট বলছে না, লেমন স্কুইজার। ওকে, এমসন বলতে উইলিয়াম এমসনকে বলছে। এফআর লেভিস ক্যান ইম্পর্টেন্ট, ওকে, মনে রাখবে, থ্রু দ্য জার্নালিস্ট স্ক্রুটিনি হি গ্রেটলি ইনফ্লুয়েন্সড। ওকে, এই জার্নালটা উনি স্টার্ট করছেন, স্ক্রুটিনি জার্নালটা। ওকে, দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। আশা করছি এর বাইরে আর তোমাদের কিছু প্রয়োজন হবে না। ওকে, দেখো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোয়েশ্চেন দিয়েছি। এই 10টা কোয়েশ্চেন তোমরা লিখবে, তোমরা খুঁজে বার করবে, ঠিক আছে, কোথায় পাবে? এই যে পিডিএফটার মধ্যে আনসার আছে আর এসিকিউ এর মধ্যেও আনসার আছে। এই যে 10টা তোমরা আনসার লিখে খুব ভালো করে কোয়েশ্চেনও লিখবে, তারপর আনসার লিখবে, আমাকে আগামীকালকের মধ্যে কিন্তু পাঠাবে তোমরা লিখে। বুঝতে পারলে? 10টা কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স। ওকে, এসিকিউ এ কটা তোমরা কালকের মধ্যে লিখে আমাকে পিডিএফ করে পাঠাবে, আমি পুরোটা চেক করে দেবো। আর বাকি এসিকিউ গুলো দেখো তোমাদের কিন্তু রেডি করে ফেলতে হবে এখান থেকে। ওকে, বাকি এসিকিউ রেডি করে ফেলতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মানে যখন তখন এক্সামের ডেট দিয়ে দেয়, তোমরা তো জানো এটা, সুতরাং কোনো দিক থেকে আমাদের পিছিয়ে যাওয়া যাবে না। ওকে, আমি আর একটা ক্লাস নিলেই আমি পুরোপুরি তোমাদের এই 20 নাম্বার, মানে তোমাদের তো 3টে পেপার আছে বললাম, যে সেকেন্ড পেপারটা রয়েছে, এখানে যে 20 নাম্বার রয়েছে, যে 2 মার্কসের 10টা লিখতে হয়, এই সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটাই আমি কভার করে দিচ্ছি আগে, যাতে পরে গিয়ে সাফার না করতে হয়। টাফ এরিয়াগুলো আগে ডিল করব, ঠিক আছে? তো এগুলো তোমরা সব রেডি করতে থাকো, আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ইফ এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক।
ইয়েস।